এমন একটা সময় আসতে চলেছে যখন আপনার ড্রয়ারে রাখা ওষুধগুলো সামান্য জ্বর সারাতেও ব্যর্থ হবে। এমনকি ফ্যাক্টরিতে গিয়ে নতুন ঔষধ বানিয়ে নিয়ে আসলেও সেটাও রোগ সারাতে কার্যকর হবে না। যে কোনো সাধারণ রোগেও হতে পারে অসংখ্য মানুষের মৃত্যু। ঔষধের এই চিরতরে অকার্যকর হয়ে যাওয়া অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ফলাফল, যা গত কয়েক দশকে উদ্ভূত এক নতুন মহাবিপদ সংকেতের নাম, এবং ভবিষ্যতে এটা আরো বিপজ্জনক হয়ে উঠবে। কি এই অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, আর কেনই বা হচ্ছে, এবং কিভাবে আমরা এটার মোকাবেলা করতে পারি, আজকে আমরা সেটাই আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। আমাদের চারপাশে অগণিত অণুজীব বা মাইক্রোব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি বসবাস করছে। এই মাইক্রোবদের কিছু আছে উপকারী, কিছু আছে খারাপ, এবং কিছু আছে মারাত্মক ভয়াবহ। মানুষ এবং এসব ক্ষতিকর অণুজীব যুগ যুগ ধরে লড়াই করে আসছে। লক্ষ লক্ষ জীবন এই যুদ্ধে হারিয়ে গেছে। 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং এর অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পরে এই যুদ্ধে মানুষের জয় হয়েছে। অ্যান্টিবায়োটিক বাজারে আসার আগে মানুষের গড় আয়ু ছিল 30 থেকে 50, যা এখন 70 থেকে 75 হয়েছে। মানুষ যখন অ্যান্টিমাইক্রোবিয়াল, বিশেষত অ্যান্টিবায়োটিক তৈরি করেছে, তখন থেকেই তারা বেঁচে থাকার এই লড়াই বিজয়ী হয়েছে। কিন্তু এ সময় অণুজীবেরা যে চুপ করে বসেছিল তা কিন্তু নয়, তারা মানব সৃষ্ট এই সমস্ত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ করতে শুরু করেছে। সেটা আবার কিভাবে, একটু বুঝিয়ে বলুন। এই ওষুধগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে, এরা বেশিরভাগ ক্ষতিকর অণুজীবকেই মেরে ফেলে। আচ্ছা, কিভাবে মেরে ফেলে একটু বুঝিয়ে বলি। এক এক রকম অ্যান্টিবায়োটিক এক এক ভাবে কাজ করে। যেমন কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার মেটাবলিজম বা খাবার থেকে শক্তি তৈরি করার প্রক্রিয়াকে বিনষ্ট করে দেয়, ফলে ব্যাকটেরিয়া মৃত্যুবরণ করে। আবার কিছু অ্যান্টিবায়োটিক সরাসরি ব্যাকটেরিয়ার ডিএনএ তে হামলা করে। কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ভেঙে দেয়, ফলে ব্যাকটেরিয়া মৃত্যুবরণ করে। যা হোক, এভাবে অ্যান্টিবায়োটিক যখন ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলছে, তখন কিছু ব্যাকটেরিয়া পাশে দাঁড়িয়ে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। যেরকম সব মানুষ সমান নয়, সেরকম সব ব্যাকটেরিয়াও সমান নয়। ব্যাকটেরিয়া গ্যাংয়ের এই শক্তিশালী সদস্যগুলো অ্যান্টিবায়োটিক দ্বারা প্রভাবিত হয় না। ঘাড় তেড়া এসব ব্যাকটেরিয়াতে এক বিশেষ ধরনের জিন থাকে, যা তাদেরকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী করে তুলতে সাহায্য করে। মজার ব্যাপার হলো, মানুষ তার জিন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত করতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া তার জিন স্থানান্তরে এত সময় নেয় না। ব্যাকটেরিয়া ইনস্ট্যান্ট যোগাযোগের মাধ্যমে আরেকটি ব্যাকটেরিয়া তার জিন স্থানান্তর করতে পারে। এমনকি ব্যাকটেরিয়ার মৃতদেহ থেকেও একটা জীবিত ব্যাকটেরিয়াতে জিন স্থানান্তরিত হতে পারে। এবং এভাবেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা এক বিশাল বাহিনী প্রস্তুত করছে। যত বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়া তত দ্রুত বুঝতে পারে কিভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধশীলতা গড়ে তুলতে হবে। আর এই কারণে বিশেষজ্ঞরা বলেন, মাত্রা অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের ব্যবহার তৈরি করতে পারে সুপারবাগ বা মহা শক্তিশালী অণুজীব, এবং এই সুপারবাগ চিকিৎসাযোগ্য নয়। এমনকি আলেকজান্ডার ফ্লেমিং 1945 সালে যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, সে সময় তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে এই একই কথা বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো সবই জানতাম, তাহলেও কেন এরকম হচ্ছে? বেশ কিছু বিষয় আছে যার জন্য আমরা সাধারণ মানুষেরাই দায়ী, যেমন অ্যান্টিমাইক্রোবিয়ালের অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহার। উদাহরণস্বরূপ, এমন কিছু লোক আছে যারা সামান্য ভাইরাল জ্বর হলেও অ্যান্টিবায়োটিক গ্রহণ করে। তারা বুঝতে পারে না যে এই অপব্যবহার মাইক্রোবগুলিকে প্রতিরোধশীল করে তুলতে সাহায্য করে। আরেকটা সাধারণ ভুল হলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা। যদি ডাক্তার 5 দিনের ওষুধ নিতে বলেন, রোগী 3 দিন পরে ওষুধ নেওয়া বন্ধ করে দেন, কারণ তিনি ভালো বোধ করছেন, এবং তার এই ভুলেই শরীরে থাকা ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি নির্মূল না হয়ে প্রতিরোধশীল হয়ে উঠতে পারে। কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরির পেছনে সব থেকে গুরুতর কারণ হলো মানুষের ব্যাপকভাবে মাংস খাওয়ার অভ্যাস বৃদ্ধি পাওয়া। আর এই চাহিদা মেটাতে বিশ্বব্যাপী ব্যাপকভাবে হচ্ছে পশুপালন। গবেষণা জরিপ বলছে, বর্তমানে 20 থেকে 30 বিলিয়ন পশুকে বিভিন্ন ফার্মে ধরে রাখা হয়েছে শুধুমাত্র মাংস উৎপাদন করার জন্য। মাংস খুব সস্তা দামে বিক্রি করার জন্য অনেক পশুকে খুব ভয়াবহ অবস্থায় রাখা হয়। পশুগুলো এসব ফার্মে
খুব ছোট জায়গায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, যা রোগ সৃষ্টিকারী ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জন্য এক নিখুঁত প্রজনন ক্ষেত্র। ফলে এই সমস্ত পশুকে সুস্থ রাখার জন্য ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। অতিরিক্ত এই প্রয়োগের ফলাফল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যা মাইক্রোবের মাধ্যমে পশু থেকে মানব দেহে স্থানান্তরিত হচ্ছে। বুঝলাম আপনি সব থিওরিটিক্যাল কথাবার্তা বলছেন, সত্যিকার অর্থেই কি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কোনো প্রভাব আছে? একটা সময় ছিল যখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স শুধুমাত্র একটা সতর্ক বার্তাই ছিল, কিন্তু এখন তা বাস্তবে পরিণত হয়েছে। সম্প্রতি ল্যান্সেট নামক এক বিখ্যাত মেডিকেল জার্নাল একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে 2019 সাল, এবং এই আর্টিকেলে দেখানো হয়েছে বিশ্বব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সত্যিকার প্রভাব কি। এবং এই গবেষণাটা করার জন্য গবেষক দল বিশ্বের 204টি দেশ থেকে তথ্য সংগ্রহ করেছে, এবং তারা দেখতে পেয়েছেন যে শুধুমাত্র 2019 সালেই 1.2 বা 12 লক্ষ লোক মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাবে। মজার ব্যাপার হলো 2019 সালে HIV এইডস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এরকম লোকের সংখ্যা 8,60,000, এবং ম্যালেরিয়ায় মৃত্যুবরণ করেছে 6,40,000। অর্থাৎ এইডস এবং ম্যালেরিয়ার তুলনায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাবে প্রায় দ্বিগুণ সংখ্যক লোক মৃত্যুবরণ করেছে 2019 সালেই। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইভলিউশনারি বায়োলজি ডিপার্টমেন্টের সায়েন্স ফেলো ডক্টর এমার মেজি সাম্প্রতিক সময়ে বিবিসি এর এক সাক্ষাৎকারে বলেছেন 2050 সালে বিশ্বব্যাপী শুধুমাত্র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাবে প্রায় 1 কোটি লোক মৃত্যুবরণ করবে, এবং এর কারণ একটাই, সাধারণ রোগের জন্য পরিচিত সব ওষুধগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। এখন প্রশ্ন আসে, তাহলে আমাদের করণীয় কি? সত্যিকার অর্থে এটা আর থামানো যাবে না। যেমন প্রতিটা প্রাণী বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, তেমনি মাইক্রোবও সেই একই সংগ্রাম করে, এবং ব্যাকটেরিয়ারা বেঁচে থাকার বিশেষজ্ঞ। কারণ মানুষের আগেও ব্যাকটেরিয়া এই পৃথিবীতে লক্ষ কোটি বছর ধরে বেঁচে ছিল, এবং বর্তমান চিকিৎসা ব্যবস্থায় হঠাৎ করেই অ্যান্টিমাইক্রোবিয়ালসের ব্যবহার বন্ধ করে দেয়া যাবে না। কেননা মাইক্রোবিয়ালস এখন আর শুধুমাত্র সংক্রামক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় তা নয়, অনেক অস্ত্রোপচার এবং এই সমস্ত অপারেশন সংক্রান্ত সংক্রমণ প্রতিরোধ করতে অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহারের ব্যাপক প্রয়োজন আছে। তাই বলা যেতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল ছাড়া অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বন্ধ করে দিতে হতে পারে। তাই সময়ের সাথে সাথে অ্যান্টিমাইক্রোবিয়ালস প্রতিরোধ ক্ষমতা অবশ্যম্ভাবী, কিন্তু এটা কত দ্রুত ঘটবে সেটা আমাদের হাতে। ওষুধ ব্যবহারের আগে বুঝে শুনে ঔষধ ব্যবহার করুন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম।